বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিপুল শক্তির অধিকারী, বিরাট সাম্রাজ্য, বিশাল গৌরব, গরিমা এবং অতুল্য মহত্বের অধিকারী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন, তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কোষ বিভাজন আলোচনা করছিলাম। এই চ্যাপ্টারটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্য এটি সাজানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য, উভয় সিলেবাসে আছে। তো দ্বাদশ শ্রেণীর জন্য এটি আমি আগেই নিয়েছিলাম, এখন আবার নতুন করে নিচ্ছি যাতে তোমরা বেশি বেশি উপকৃত হও। দ্বাদশ বলতে যারা পরীক্ষার্থী তাদের। তো এটা চ্যাপ্টার 2 এবং এখান থেকে আমরা সেল ডিভিশন থেকে যে বিষয়গুলো গত ক্লাসে পড়িয়েছিলাম, প্যাকাইটিন উপপর্যায়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম উপপর্যায়। আর এখন আজকে আমরা প্রোফেজ 1-এর ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই দুটো শেষ করব। পাশাপাশি ক্রসিং ওভার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা আসি প্রথমেই ডিপ্লোটিন উপপর্যায়। ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও মোটা, খাটো এবং স্পষ্ট হয়, যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি। এরপর এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে। এখানে মেইন বৈশিষ্ট্য আসলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হলো ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ আরও প্রবল হয়। ফলে যেহেতু ক্রসিং ওভার হয়েই গেছে, এখন তাদের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশে বিনিময় ঘটেছে। এই বিনিময়কৃত বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো প্রবল বিকর্ষণ প্রভাবে তারা বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। এই যে ক্রোমোজোমের মেরুমুখী গমন, এই মেরুমুখী গমনকে বলা হয় মেরুকরণ বা প্রান্তীয়করণ, অর্থাৎ প্রান্তীয়করণের সূচনা ঘটে এই ডিপ্লোটিন উপপর্যায়ে, অথবা ইংরেজিতে বলা হয় টার্মিনালাইজেশন। তাহলে এটাকে বলা হয় মেরুকরণ, প্রান্তীয়করণ, টার্মিনালাইজেশন। এবং এই পর্যায়ে ক্রোমোজোমগুলোর উপরে মোটামুটি ধাত্র বা ম্যাট্রিক্স জমা হতে থাকে, যে কারণে ক্রোমোজোমগুলোকে মানে মোটা দেখা যায়, তবে আলাদাভাবে বিভক্ত কিন্তু দেখা যায় না। তাহলে আমি আবার বলছি যে ডিপ্লোটিন উপপর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হয়, তবে তাদের মধ্যে বিকর্ষণ আরও বেড়ে যায়। বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে, এবং এই বিকর্ষণটা প্রথম এবং প্রবলভাবে যেহেতু আমরা প্যাকেটিনে দেখেছিলাম যে সেন্ট্রোমিয়ারের মধ্যে থাকে, ডিপ্লোটিনে এসে সেটা আরও প্রবল হয় এবং বিনিময়কৃত বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো এই বিকর্ষণ প্রভাবে বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। আর ক্রোমোজোমের এই ধরনের মেরুমুখী গমনকে বলা হয় মেরুকরণ বা প্রান্তীয়করণ, এবং ইংরেজিতে বলা হয় টার্মিনালাইজেশন। কাজেই ডিপ্লোটিনে মেরুকরণ বা টার্মিনালাইজেশনের সূচনা ঘটে। এরপর নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে, পুরোপুরি অদৃশ্য হয় না, অদৃশ্য হতে শুরু করে। তাহলে এই হচ্ছে এখানে আবার যে ধাত্র জমা হয় এর উপরে, ক্রোমোজোমগুলোর উপরে, যে কারণে ক্রোমোজোমগুলো স্পষ্টভাবে দেখা গেলেও ক্রোমাটিডে বিভক্ত বলে বোঝা যায় না, দেখা যায়। এই হচ্ছে ডিপ্লোটিন। এরপর আসলে ডায়াকাইনেসিস, অর্থাৎ প্রোফেজ পর্যায়ের শেষের দিকেটা। ডায়াকাইনেসিসে যেটি হয়, এখানে ক্রোমোজোমগুলো আরও মোটা হয়, আরও স্পষ্ট হয়, খাটো হয়, খাটো, মোটা এবং স্পষ্ট হয়।
এখানে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যেটি ঘটে সেটি হলো প্রান্তীয়করণ বা মেরুকরণ বা টার্মিনোলজিশন সমাপ্ত হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে যায়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। আমরা ডিপ্রোটিনে বলছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে, এখানে সেটি অদৃশ্য হয়ে যায়। আর ডায়াকাইনেসিসের শেষের দিকে প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়। তাহলে এই হচ্ছে ডায়াকাইনেসিস। আমি আবার বলছি যে ডায়াকাইনেসিসে ক্রোমোজোমগুলো আরও মোটা খাটো হয়, স্পষ্ট হয়, তাদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়। তারপর হচ্ছে মেরুকরণ সমাপ্ত হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করে এবং প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল মেরুতে অবস্থান করে। এভাবে দেখা যায় প্রোফেজ 1 পর্যায়ের সমাপ্তি ঘটে। আমরা পরবর্তীতে এখান থেকে মেটাফেজ 2 সেটি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রোফেজ 1 থেকে এখন মোটামুটি প্রোফেজ 1 সম্পূর্ণ ইয়েটা শেষ হলো এবং এখানে আমরা তোমার প্রোফেজ 1-এর যে উপপর্যায় 5টা উপপর্যায় শেষ হলো। এখন আমরা নতুনভাবে যেটি পড়ব যে প্রোফেজ 1-এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটি হচ্ছে ক্রসিং ওভার, যেটি গত ক্লাসে আমরা এমনিতেই আলোচনা করেছিলাম প্যাকাইটিনের অংশ হিসাবে, কিন্তু ক্রসিং ওভারটা আলাদা কোশ্চেন হিসাবে আসবে। তাই তোমরা একটা কোশ্চেন লিখো, তোমাদেরকে আগেই বলেছি খাতা কলম কাছে রাখবে। আর আচ্ছা, আমি ক্রসিং ওভার শুরুর আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে তোমাদের যারা ফার্স্ট ইয়ার আছো, অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারের প্রমোশন পাবে, তাদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে এবং যারা পরীক্ষার্থী তাদের প্রি টেস্ট পরীক্ষা হবে। এটি কোন পদ্ধতিতে হবে সেটি নির্ভর করে কলেজ খোলার পর। যদি কলেজ খুলে যায় তাহলে আমরা পরীক্ষা তোমাদের হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং পরীক্ষা কলেজ খুলে গেলে সশরীরে পরীক্ষা দেবে, আর যদি কলেজ খুলে না যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষাটা নেব, কিন্তু পরীক্ষাটা তোমাদের হবে। সেজন্য তোমরা একটু প্রিপারেশান নেবে তোমাদের সিলেবাসের উপরে। ফার্স্ট ইয়ার ফাইনালের যে এখন যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেটার মধ্যে আমি আগামী ক্লাসে চেষ্টা করব কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে সেটি দেখিয়ে দেওয়ার জন্য ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য, অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষ যারা, আর 19-20 যারা 19-20-এর যারা তাদের প্রি টেস্টের জন্য, সেটা প্রি টেস্টের জন্য তো সব চ্যাপ্টারই পড়তে হবে। অর্থাৎ তোমাদের সিলেবাস তো 5টা অধ্যায় প্রথম পত্রে, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পত্রে বা 5টা অধ্যায় দেওয়া হয়েছে। তাহলে প্রি টেস্ট যেহেতু ওটা তো পুরোটাই থাকার কথা, যেহেতু আমরা এমনিতে অনলাইন ক্লাসে তো পুরোটাই শেষ করে দিয়েছি। তারপর তোমাদের চেষ্টা করব তোমাদেরকে না হলে কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমরা আমাদের আবার আজকে ক্লাসে ফিরে আসি যে ক্রসিং ওভার। তাহলে একটা কোশ্চেন লেখো, ক্রসিং ওভার কাকে বলে এবং ক্রসিং ওভার কিভাবে ঘটে। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা বলি, যে এটা গত ক্লাসে বলেছিলাম, এখন এখানে প্রশ্নের উত্তর হিসাবে বলছি যে ক্রসিং ওভার হচ্ছে যে প্রোফেজ 1 পর্যায়ের প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের যে অংশের বিনিময় ঘটে তাকেই ক্রসিং ওভার বলে। আবারও বলছি যে প্রোফেজ 1 পর্যায়ে প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কেই ক্রসিং ওভার বলে। এখন আমরা দেখব যে কিভাবে ঘটে ক্রসিং ওভারটা। তাহলে ক্রসিং ওভারের একটা চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করব, তোমাদের বইতে আছে চিত্রটা, তবু আমি একে দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা আগে প্রক্রিয়াটা বলে নিই। ক্রসিং ওভারের শুরুতেই বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয় এবং এই বিকর্ষণ প্রভাবে, আমি সচরাচর যেভাবে বলি প্রথমে একবার বলে নিই, তারপর চিত্রটা এঁকে দেখাবো, তারপর চিত্র দেখে আবার বলবো, তাহলে মানে ফার্দার আমি এটা রিপিট করব। তাহলে প্রথমে প্রক্রিয়াটা বলে নিই যে ক্রসিং ওভারের শুরুতে বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ প্রভাবে ক্রোমোজোমগুলো, বিকর্ষণ যেহেতু প্রথম এবং প্রবলভাবে দেখা যায় সেন্ট্রোমিয়ার মধ্যে, কাজেই ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুর দিকে ধাবিত হয়। কিন্তু তারা বিপরীত মেরুর দিকে ধাবিত হলেও নন সিস্টার ক্রোমাটিডগুলো এক বা একাধিক জায়গায় পরস্পরকে স্পর্শ করে। যেখানে স্পর্শ করে
ঠিক স্পর্শ বিন্দুতে একটি ক্রস চিহ্নের সৃষ্টি হয় এবং এই ক্রস চিহ্নিত স্থলকে বলা হয় কায়েজমা, যেটি গত ক্লাসে আমি দেখানো হয়েছে। প্যাকাইটিন উপপর্যায় হলেও তোমাকে ক্রসিং ওভারের এগুলো দেখাতে হবে, তবে ছবি হবে ভিন্ন। প্যাকাইটিনের ছবি এখানে দিলে হবে না, এখানে ক্রসিং ওভার একটা চিত্র দিতে হবে। তাহলে এখানে এই ক্রস চিহ্নিত স্থলকে বলা হয় কায়েজমা, কিন্তু এই কায়েজমা কয়টি হবে সেটি নির্ভর করবে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্য যদি অনেক বেশি হয় তাহলে কায়েজমা 2, 3, 4ও হতে পারে, আর দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে কায়েজমা হয়তো একবারই সৃষ্টি হবে, এমনকি সৃষ্টি নাও হতে পারে। যেমন গত ক্লাসে আমরা প্যাকেটের উপপর্যায়ে একটিতে কায়েজমা দেখাইনি, আমরা দেখিয়েছি যে এটা ছোট, তাহলে তোমার কষ্ট একটু কমে গেল। তাহলে কারণ বেশি ছোট হলে কায়েজমা সৃষ্টি নাও হতে পারে। তবে দুই কায়েজমা মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটিকে বলা হয় লুপ, এবং কায়েজমার সংখ্যা যত হবে লুপের সংখ্যা হবে তার চাইতে 1 কম। অর্থাৎ কায়েজমার সংখ্যা যদি 2 হয় লুপের সংখ্যা হবে 1, কায়েজমার সংখ্যা যদি 3 হয় লুপের সংখ্যা হবে 2, এভাবে বাড়তে থাকবে। তাহলে লুপ এবং কায়েজমার সংখ্যা দুটোই নির্ভর করে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্য বেশি হলে কায়েজমা এবং লুপের সংখ্যা বেশি হবে, দৈর্ঘ্য কম হলে লুপ এবং কায়েজমার সংখ্যা কম হবে, এমনকি লুপ সৃষ্টি নাও হতে পারে, কায়েজমাও সৃষ্টি নাও হতে পারে। আচ্ছা, এবার আসো যে কায়েজমার স্থানে ভাঙন দেখা দেয়, তবে ভগ্নাংশগুলো আবারও জোড়া লেগে যায়, কিন্তু তারা জোড়া লাগার সময় সংশ্লিষ্ট ক্রোমাটিডের সাথে জোড়া না লেগে নন সিস্টার ক্রোমাটিডের সাথে জোড়া লাগে। এর ফলে নন সিস্টার ক্রোমাটিডের যে অংশের বিনিময় ঘটে এই অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। তাহলে এই যে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়ের মধ্য দিয়ে ক্রসিং ওভার সম্পন্ন হয়, এবং এই ক্রসিং ওভারটা এত বেশি গুরুত্বপূর্ণ যে ক্রসিং ওভারের ফলে জীবের, সেটা উদ্ভিদই হোক আর প্রাণী হোক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, ফলে তাদের মধ্যে বৈচিত্র্য আসে। বৈচিত্র্য আসলে সেখান থেকে আসে ভ্যারিয়েশন বা প্রকরণের পরে তাদের মধ্যে দেখা দেয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এবং অভিযোজনের পরে দেখা দেয় ইভলিউশন, বিবর্তন, এবং শেষ পর্যায়ে তারা একটা নতুন প্রজাতি হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে ক্রসিং ওভারের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। তাহলে এখন আসো যে আমরা ছবিটাকে দেখাই। এখানে যেটি উল্লেখযোগ্য, তোমাদের বইতে আছে ছবিটি, অর্থাৎ দুটা ক্রোমোজোম আঁকবে, চিহ্নিত করবে। এটাকে আমরা ক্রসিং ওভারের মতো নিয়ে যাই। এখানে আমরা চিহ্নিত করব, যেমন এটাকে কালো ডট দিয়ে দিচ্ছি, তোমরা কালো করে দেবে। এখানে মনে করো তুমি এটাকে চিহ্নিত করছে, এই দুটো ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, এদেরকে আমরা এ বি, এটাও এ, এই অংশটা হচ্ছে এ, আমরা চিহ্নিত করছি। ঠিক যেই জায়গাতে ক্রসিং ওভার হওয়ার সময় বি, সি, ধরো এটা সি, ডি, ই। এখন একে চিহ্নিত করার সময় আমরা স্মল এ দিয়ে করি। স্মল এ এই জায়গায়, ক্যাপিটাল বি এর জায়গায় স্মল বি এই জায়গাটা, এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে স্মল ডি, এটা হলো স্মল ই। এটাও ঠিক একইভাবে থাকবে এ বি সি ডি ই। তাহলে যখন এই জায়গায় যখন ক্রসিং ওভারটা হবে, ক্রসিং ওভার স্পর্শমিত কায়েজমা তৈরি হলো
এবং ক্রসিং ওভার হলো। ক্রসিং ওভার ফলে এখানে তাদের মধ্যে বিনিময় ঘটবে। যখন ক্রসিং ওভার সম্পন্ন হবে এখানে এসে দেখা যায় যে ক্রোমোজোমের মধ্যে আকৃতিগত পরিবর্তন ঘটেছে। যেমন এখানে ক্রসিং ওভার হয়েছে, কালো অংশটা চলে আসছে এখানে, সাদা অংশটা চলে গেছে ওখানে। এভাবে দেখা যায় যে এখানে বিনিময় ঘটেছে। আর এখানে ওই তোমার চিহ্নিতকরণের ক্ষেত্রে বিপুল অঙ্কের তোমার বিপুল পরিবর্তন ঘটবে। এখানে সরি, এখানে আবার চেঞ্জ হবে। আমরা যে দুই জায়গায় দেখাই ক্রসিং ওভার, দুই জায়গায় দেখালে এটা এখানে চলে আসবে আর ওটা ওখানে সাদা থাকবে। তাহলে এখন চিহ্নিতকরণ এই সাইড এবং এইটা, এই দুটা ক্রোমাটিনের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। এ বি সি ডি ই, এটাও কোনো পরিবর্তন ঘটবে না। এ বি সি ডি ই, কিন্তু যেখানে যেখানে ক্রসিং ওভার হয়েছে সেখানে পরিবর্তন ঘটবে। এটা 1 নাম্বার চিত্র, এটা 2 নাম্বার চিত্র, দুটোই হলো ক্রসিং ওভার। মানে 1 থেকে 2, এই দুটি হলো ক্রসিং ওভারের চিত্র। আচ্ছা, এখন এখানে চিহ্নিতকরণ কেমন হবে? যেমন ক্যাপিটাল এ বি চলে আসবে এখানে, অর্থাৎ এখানে এটার মধ্যে যে ক্যাপিটাল এ ছিল সেটা চলে আসবে স্মল এ, এখানে চলে আসবে স্মল বি, আর এখানে চলে আসবে ক্যাপিটাল এ, এখানে চলে আসবে ক্যাপিটাল বি। আচ্ছা, বাকি অংশটা কিন্তু একই রকম থাকবে। বাকি অংশটা এখানে ছিল এ বি সি, তারপরে ছিল ডি, ডিটা চেঞ্জ হবে, ডিটা এখানে স্মল ডি আসবে, আর এখানে আসবে ক্যাপিটাল ডি। এটা স্মল ডি এখানে চলে আসবে, এখানে আসবে ক্যাপিটাল ডি, আর এখানে ছিল ক্যাপিটাল এ, এখানে ই, স্মল ই আসবে, এখানে ক্যাপিটাল ই আসবে। তাহলে এই হচ্ছে পরিবর্তনটা, অর্থাৎ স্মল এ বি এদিকে চলে আসবে, স্মল ই ডি এখানে চলে আসবে, আর বাকি ক্রোমোজোমের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এভাবে ক্রসিং ওভারের পরে ক্রোমোজোমের চিত্রটা হবে ঠিক এরকম। তাহলে আমরা আবার প্রথম থেকে ব্যাখ্যা করছি যে ক্রসিং ওভার হলো মিওসিস 1-এর প্রোফেজ 1 পর্যায়ে প্যাকাইটিন উপপর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কেই ক্রসিং ওভার বলে। এবার সব পদ্ধতি। ক্রসিং ওভারের শুরুতেই বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে প্রথমবারের মতো দ্বিতন ঘটে, সেন্ট্রোমিয়ার ছাড়া দ্বিতন ঘটে, এবং এই দ্বিতনের ফলে প্রতিটি ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট হয়। অর্থাৎ বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর মধ্যে 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড অবস্থান করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার ক্রোমাটিড হচ্ছে 2টি, সেন্ট্রোমিয়ার হচ্ছে 2টি, ক্রোমাটিড হচ্ছে 4টি, 1 2 3 4। একইভাবে এখানেও এটা তো এটারই, এখানে তো বিনিময় ঘটেছে। তাহলে এই অবস্থাতে দেখা যায় যখন ক্রোমাটিডের মধ্যে দ্বিতন ঘটে তখন
প্রতিটি বাইভ্যালেন্টে 2টি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড দেখা যায়। তাহলে এই 4 ক্রোমাটিড বিশিষ্ট বাইভ্যালেন্টকে বলা হয় টেট্রাড। টেট্রা মানে হচ্ছে 4, টেট্রাড। এখন টেট্রাডের যে ক্রোমোজোমগুলোর এখানে আবার এই পর্যায়ে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড সৃষ্টি হয়। সিস্টার ক্রোমাটিড হচ্ছে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং দুটো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে একটিকে অপরটি নন সিস্টার ক্রোমাটিড বলে। 2 সেন্ট্রোমিয়ার মধ্যে বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার মধ্যে প্রথম এবং প্রবলভাবে বিকর্ষণ দেখা দেয়। এই বিকর্ষণ প্রভাবে সেন্ট্রোমিয়ারগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু তারা দূরে সরে গেলেও নন সিস্টার ক্রোমাটিডগুলো এক বা একাধিক জায়গায় পরস্পরকে স্পর্শ করে। যেখানে স্পর্শ করে সেখানে একটা ক্রস চিহ্নের সৃষ্টি হয়। এই ক্রস চিহ্নিত স্থলকে কাজমা বলে। কাজমা সৃষ্টি কয়টি হবে সেটি নির্ভর করে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপরে। পরপর 2 কাজমা মধ্যবর্তী ফাঁকা জায়গাকে লুপ বলে। লুপের সংখ্যা এবং ক্রোমোজোমের কাজমার সংখ্যা দুটোই নির্ভর করে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপরে। দৈর্ঘ্য বেশি হলে কাজমা এবং লুপের সংখ্যা বেশি হবে, দৈর্ঘ্য যদি কম হয় কাজমা এবং লুপ উভয় সংখ্যাই কম হবে। তাহলে এরপর যেটা হয় সেটা হচ্ছে যে কাজমা স্থানে ভাঙন দেখা দেয়, ভগ্নাংশগুলো আবার জোড়া লেগে যায়, কিন্তু জোড়া লাগার সময় তারা সংশ্লিষ্ট ক্রোমাটিডের সাথে জোড়া না লেগে নন সিস্টার ক্রোমাটিডের সাথে জোড়া লাগে। ফলে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে। যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল AB চলে আসছে এখানে, আর স্মল AB চলে আসছে এখানে। ঠিক এখানেও DE এর মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটেছে, অন্য জায়গায় পরিবর্তন ঘটেনি। তাহলে এভাবে নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে, আর নন সিস্টার ক্রোমাটিডের এ ধরনের অংশের বিনিময়কেই ক্রসিং ওভার বলে। আর এভাবেই ক্রসিং ওভার সম্পন্ন হয়। এই ক্রসিং ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রসিং ওভারের ফলেই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, পাশাপাশি বৈচিত্র্য আসে, ভ্যারিয়েশন বা প্রকরণ দেখা দেয়, অ্যাডাপ্টেশন বা অভিযোজন দেখা দেয়, এবং পরিণতিতে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। সবসময় হয় যে তা নয়, হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ক্রসিং ওভারের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। কাজেই এভাবেই তোমার ক্রসিং ওভারটা বর্ণনা করতে হবে। যখন ক্রসিং ওভার পদ্ধতি বিশ্লেষণ করো আসে, তখন তোমাকে এভাবে চিত্র দিয়ে দেখাতে হবে। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে সেটা কমেন্ট বক্সে জানাবে। যেই জায়গায় তোমরা বুঝোনি সেটি জানানোর চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে সম্ভবত মেটাফেজ 2 নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আল্লাহর কাছে দোয়া করো তুমি নিজে এবং অন্যরা সবাই, আমরা সবাই যেন ভালো থাকি। নিজের জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।